শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। ভারতে এমপি আনারুল আজিম আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ। সিয়ামকে দেশে ফিরিয়ে আনার জন্য এরই মধ্যে বাংলাদেশি দূতাবাসের পক্ষ থেকে কূটনৈতিক যোগাযোগ শুরু হয়েছে। এরই মধ্যে নেপালের পথে রয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ সহ গোয়েন্দা পুলিশের একটি প্রতিনিধি দল। এই মুহূর্তে বিমানবন্দর এলাকায় আছেন সহকর্মী ফজলে আদিত্য, চলে যাচ্ছি তার কাছে। আদিত্য, ডিবি প্রধান কি জানিয়েছেন বিস্তারিত আমাদেরকে জানাবেন। এমপি আনার হত্যার যে মূল আসামি তারা অনেকেই নেপালে রয়েছেন এমন তথ্যই জানিয়েছিলেন আমাদেরকে সকাল থেকে। তবে সকালে এই 6 নম্বর আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 6 নম্বর বহিরাগমন গেট দিয়ে ডিবি প্রধান বের হওয়ার সময় আমাদেরকে মূলত মানে দেশ থেকে পূর্বেই নেপালের কাঠমান্ডুতে যাওয়ার পূর্বেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আমাদেরকে জানিয়েছেন যে হত্যার যে মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন তার যে সহকারী সিয়াম তিনি কিন্তু নেপালের কাঠমান্ডুতে গ্রেফতার হয়েছেন এমন তথ্য পেয়েছেন ডিবি প্রধান, এমনটি আমাদেরকে জানিয়েছিলেন। তবে সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী 4 সদস্যের যে টিম, ডিবির 3 জন এবং এনসিবির 1 জন সহ 4 সদস্যের টিম কিন্তু বাংলাদেশ ছেড়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে গিয়েছেন। হয়তো সেখানে পৌঁছানোর পরবর্তী সময়ে কিন্তু আনার হত্যাকাণ্ডের যে মূল আসামি তারা কিভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন এবং সেই তথ্য অনুযায়ী আরো বিস্তারিত আসবে। তবে এখন পর্যন্ত আমরা আমাদের জানা তথ্য অনুযায়ী 3 সদস্যের ডিবির 3 সদস্য এবং এনসিবির 1 সদস্য সহ মোট 4 সদস্যর টিম কিন্তু বাংলাদেশ ছেড়ে নেপালের কাঠমান্ডুর উদ্দেশ্যে গিয়েছেন। আর সেখানে কিন্তু যে আনার হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বেশ কিছু সদস্যরা কিন্তু ইন্ডিয়ায় এই ভারতে হত্যাকাণ্ডে ঘটানোর পরও কিন্তু তারা নেপালের কাঠমান্ডু ব্যবহার করেছেন এবং তারা ওখানে অবস্থান করছেন, এই ধরনের তথ্য কিন্তু আমাদেরকে ডিবি প্রধান জানিয়েছিলেন। তবে ডিবি প্রধান যেটি বলেছেন যে এখনো পর্যন্ত যে সিয়াম যে আখতারুজ্জামান শাহিনের যে হত্যার মূল পরিকল্পনাকারী, সেই মূল পরিকল্পনাকারীর যে মূল সহযোগিতা সিয়াম কিন্তু গ্রেফতার হয়েছেন এমন তথ্য জানিয়েছিলেন আমাদেরকে, গ্রেফতার হয়েছেন শুনেছেন এমন তথ্যই জানিয়েছিলেন ডিবি প্রধান। তবে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল আনার হত্যাকাণ্ডের সর্বশেষ তথ্য আমার কাছে। আদিত্য, আপনাকে ধন্যবাদ। আনারকে হত্যার পর লাশ গুমে জড়িত সিয়ামকে আটক করেছে নেপালের পুলিশ এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন ফজলে আদিত্য। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে, এতে খুশি যশোরবাসী। আরো জানাতে যশোর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। আসলে যে যশোরের বেনাপোল থেকে মোংলা বন্দর পর্যন্ত যে ট্রেন চালু হলো আনুষ্ঠানিকভাবে, এটি এই অঞ্চলের মানুষের কিন্তু দীর্ঘদিনের একটি দাবি ছিল, সেই দাবি পূরণ হয়। এই অঞ্চলে যারা যাত্রী তারা খুবই খুশি। তারা বলছেন যে যেখানে বাসের প্রতিনিয়ত ভাড়া বাড়ছে এবং দূরত্ব যে ভোগান্তি, সেই ভোগান্তি থেকে রেহাই পাওয়ার জন্য যে বেনাপোল টু মোংলা যে ট্রেন চলাচল শুরু হলো, এর কারণে যেমন সময় বাঁচবে তেমনি যে নির্বিঘ্নে যে চলাচল সেটি করতে পারবে এখানকার যারা যাত্রী আছে তারা। আমরা যেটা জেনেছি সকাল 10টায় বেনাপোল থেকে ট্রেন আনুষ্ঠানিকভাবে যে যাত্রা শুরু হয়েছে সেটি 11টার 2 মিনিট আগে যশোর জংশনে এসে পৌঁছায় এবং সেটি যাত্রা বিরতির শেষে আমরা যদি এখন দেখাই যে ট্রেন কিন্তু মোংলার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে যশোর রেলওয়ে স্টেশন থেকে। এখানে আমরা কথা বলছিলাম এই অঞ্চলে যারা যাত্রী তাদের সঙ্গে, তারা বলছেন যে বেনাপোল দেশের অন্যতম বৃহত্তর যে স্থলবন্দর, তার সঙ্গে যে মোংলা বন্দরের সঙ্গে যে যোগাযোগ স্থাপিত হলো, এই যোগাযোগের মাধ্যমে এই অঞ্চলের যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে যে যোগাযোগ সহজ হবে এবং ব্যবসা সম্প্রসারণে এই ট্রেন চলাচলের যে একটি মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এই অঞ্চলের মানুষের অনেক উপকার হবে। তারা বলছেন যে ভাড়া মূলত যশোর থেকে যে মোংলা পর্যন্ত 65 টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যেটি তুলনামূলক অনেকটা সাশ্রয়ী এবং গণপরিবহন হিসেবে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে এই অল্প টাকার যে ভাড়া সেটি যাতায়াত করতে পারবে, এটি তারা খুশি। এবং তারা বলছেন যে এই ট্রেন যেটি মঙ্গলবার বাদে সপ্তাহে প্রতিদিন 2 বার যাতায়াত করবে এবং এটি যদি এই রুটে ট্রেন আরও বাড়ানো সম্ভব হয় তাহলে যাত্রীদের জন্য আরও সুবিধা হবে এবং সাশ্রয়ী যে
ভাড়া, সেই ভাড়ায় তারা যাতায়াত করতে পারবে। সব মিলিয়ে যে দীর্ঘদিনের যে দাবি ছিল সেই দাবি সেই জায়গা থেকে ট্রেন চালুর যে সুফল সেটি পেতে শুরু করলো যশোর সহ এই অঞ্চলের মানুষ। এই ধারা অব্যাহত থাকুক এমনটি প্রত্যাশা এই অঞ্চলের মানুষের। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে এবং এই ব্যাপারেই বলছিলেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। বেনাপোল মোংলা রুটে আনুষ্ঠানিকভাবে চলাচল ট্রেন শুরু হয়েছে, এতে খুশি স্থানীয়রা। আরো জানাতে বাগেরহাটের কাটাখালী রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস সোহান। সোহান, বেনাপোল মোংলা রুটে ট্রেন চলাচল শুরু নিয়ে কি বলছেন স্থানীয়রা, আমাদেরকে জানাবেন। বেনাপোল মোংলা রুটের যে ট্রেন, সেই ট্রেন কিন্তু সকাল 9টার পরে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি কাটাখালী স্টেশনে। এটি মূলত বাগেরহাটের মোংলায় প্রবেশের প্রথম স্টেশন। এই স্টেশনে আমরা সকাল থেকে দেখেছি ট্রেনে ওঠার জন্য স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে অপেক্ষা করছেন। তাদের মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে, কারণ দীর্ঘদিন পরে কিন্তু এই এলাকা রেল সংযোগের সাথে সংযুক্ত হচ্ছে। এক কথায় বলা যায় মোংলা বন্দর প্রতিষ্ঠার 73 বছর পরে কিন্তু আসলে এই যে মোংলা বন্দর রেল যোগাযোগ ব্যবস্থার আওতায় আসলো এবং এর ফলে এই এলাকার যে ব্যবসা বাণিজ্য এবং সর্বোপরি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন আসবে বলে ধারণা করছেন স্থানীয়রা। আমরা যদি একটু স্থানীয় বাসিন্দাদের সাথে আপনাদের কথা স্থানীয় বাসিন্দাদের কথা শুনি তাহলে বুঝতে পারবো যে তারা আসলে কতটা উৎফুল্ল এবং কতটা খুশি এই রেল লাইন মোংলা বন্দরের সাথে সংযুক্ত হয়। ভাই, এই যে আপনি অনেকক্ষণ ধরে দাঁড়ানো আছেন, কেন দাঁড়িয়ে আছেন? এই আমি মানে যশোর এবং মানে মোংলায় আমাদের শেখ হাসিনা যে আমাদের যে একটা মানে রেল লাইন দিছে আমাদের জন্য গরিব দুঃখী গেল এলাকার মানুষের মেলার সুবিধা হবে, হ্যাঁ, মেলা উপকৃত হবে এবং কাঁচামাল টাল নিয়ে যেতে পারবে, মালামাল নিয়ে যেতে পারবে, ব্যবসা বাণিজ্যের জন্য তার অল্প পয়সায় যেতে পারবে, অল্প পয়সায় যেতে পারবে। বাসে বাস যে দেখা গেল মানে 150-200 টাকা লাগে যশোর পর্যন্ত যাইতে, তা সেই হিসেবে গরিব মানুষ খুবই মানে অল্প পয়সায় যেতে পারবে। ধন্যবাদ আপনাকে। ভাই, আপনি কি ট্রেনে ওঠার জন্য আসছেন এখানে? জি জি আসছি। আসসালামু আলাইকুম। আসলে আমার খুব ভালো লাগছে আজকের ট্রেন চলার জন্য। আমি শুনছি যখন সেই মুহূর্ত থেকে আমি আসার জন্য প্রস্তুতি নিছি। আর এখান থেকে আমি জানতে পারলাম যে এখান থেকে 20 টাকা ভাড়া হলো কি মোংলা। কিন্তু আমার একটা কথা হলো গিয়ে সরকারের কাছে যে এখানে যদি অফিস চলাচল যে যাত্রীরা আসে এদের যদি যদি ফিরে একটা রুট করে তাহলে সেটা মনে হয় খুব ভালো হয় আমাদের জন্য। কারণ অফিসিয়াল যে টাইমটা এড়ায় রুট করা হয়েছে এই জন্য। আর আমার ইচ্ছে খুবই যে অনেক দিন ধরে আমাদের এই এলাকায় রেল চলবে, কিন্তু বিগত জানুয়ারি মাসে তারিখ ছিল কিন্তু সেটাও ফেল করেছে, মে মাসের 4 তারিখে সেটাও ফেল করেছে। কিন্তু আজকের এই জন্য আমি অপেক্ষা করছি কোন সময় রেল আসে আর কোন সময় যেতে পারি মোংলায়, এই অপেক্ষা আছেন। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে এখানে কিন্তু জানুয়ারি মাসে রেল চলাচলের কথা ছিল, কিন্তু তখন আসলে নানা কারণে সেই ট্রেন কিন্তু চলাচল শুরু হয়নি। এখন আজকে যেহেতু সেই মহেন্দ্র খন আসছে, ট্রেন চলাচল করবে, এই কারণে কিন্তু স্থানীয়রা এখানে এসে ভিড় করেছেন। এবং এখানে সব থেকে সুবিধার বিষয় যেটা সেটা হচ্ছে সাধারণ অন্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনের থেকে ভাড়া অনেক কম। আমরা যদি কাটাখালী থেকে মোংলার ভাড়া বিবেচনা করি, কাটাখালী থেকে মোংলার ভাড়া ধরা হয়েছে 20 টাকা। আসলে কাটাখালী থেকে মোংলায় বাসে যেতে গেলে এর থেকে বেশি ভাড়া লাগে। এবং আমরা ট্রেনের রুটটাকে যদি বলি, এখানে প্রতিদিন বেনাপোল থেকে একটি ট্রেন আসবে এবং সেই ট্রেনটি মোংলায় যাবে, আবার মোংলার থেকে বিকেলে কিন্তু ট্রেনটি ফিরবে। এবং বাগেরহাটের যে সীমানা রয়েছে সেখানে কাটাখালী স্টেশনে ট্রেনটি দাঁড়াবে এবং যাত্রী নিবে। আবার এর পরের স্টেশন রয়েছে চুলকাঠি, সেখানে ট্রেন থামবে এবং
যাত্রীদের ওঠানামা করার সুবিধা থাকবে সেখানে। এছাড়াও কাটাখালী থেকে মোংলার মধ্যে আরো দুটি স্টেশন রয়েছে, একটি হচ্ছে ভাগা, একটি হচ্ছে দিগরাজ। এই স্টেশন দুটিতে আপাতত কোনো ট্রেন স্টপেজ থাকবে না বা ট্রেন থামবে না। পরবর্তীতে হয়তো যদি কখনো যাত্রী বাড়ে বা ট্রেনের সংখ্যা বৃদ্ধি হয় তখন এখানেও ট্রেন থামবে। আমরা যদি এই খুলনা মোংলা রেলওয়ের একটু চালুর যে ব্যাকগ্রাউন্ড একটু পিছনে যাই, সেটা হচ্ছে 2010 সালে খুলনা মোংলা রেলওয়ে চালুর পরিকল্পনা নেওয়া হয়। পরবর্তীতে একনেকে এই প্রকল্পটি পাশ হয় এবং বিভিন্ন সময় কিন্তু ব্যয় এবং সময় বাড়ানো হয়। আর সর্বশেষ আসলে এই 24 সালের জানুয়ারি মাসে ট্রেনটি একদম পুরোপুরি চালু হওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্প সংশ্লিষ্ট জটিলতা বা অন্যান্য কারণে চালু করতে না পারায় আজকে চালু হচ্ছে। এবং এই যে বাগেরহাট এবং খুলনার যোগাযোগের এই যে বিশাল প্রকল্প, এটি প্রধানমন্ত্রীর মেগা প্রকল্প। এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় 4,260 কোটি 88 লক্ষ টাকা। অবশ্য এই ব্যয় কিন্তু অন্তত 3 দফায় বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই মোংলা থেকে বেনাপোলের সাথে আমাদের যে রেল যোগাযোগ সংযুক্ত হলো, এর ফলে কিন্তু আমাদের এই অঞ্চলের যে পরিবহন ব্যবস্থা, এই ব্যবস্থায় নানান রকম সুবিধা ভোগ করবেন ব্যবসায়ীরা। বিশেষ করে আমাদের এই অঞ্চলের চিংড়ি এবং কাঁকড়ার একটা বেশ ভালো চাষ হয়। এটি কিন্তু সরাসরি ট্রেনে বেনাপোল এবং যশোরে তারা পাঠাতে পারবেন বলে আমাদেরকে ব্যবসায়ীরা এমনটি জানিয়েছেন। বাগেরহাটের কাটাখালী রেলওয়ে স্টেশন থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। সোহান, আপনাকে ধন্যবাদ। বেনাপোল মোংলা রোডে আনুষ্ঠানিকভাবে ট্রেন যাত্রা শুরু হয়েছে এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী সোহান। জমে উঠেছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচারণা। শেষ খবর জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, কেমন চলছে নির্বাচনের প্রচারণা আমাদেরকে জানাবেন। জি ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন, আমরা কুমিল্লা এখন নাঙ্গলকোট উপজেলায় রয়েছি। আমি আপনাকে জানা রাখি, কুমিল্লা আগামী 5 জুন আসলে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে আপনার হোমনা উপজেলা এবং চৌদ্দগ্রাম উপজেলা, শেষ নাঙ্গলকোট উপজেলা। তবে একটা বিষয় বলে, নাঙ্গলকোট উপজেলা বিষয়টা একটু ভিন্ন, এই কারণে 8 মে নির্বাচন হওয়ার কথা ছিল। আসলে একজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর কারণে আসলে উনি রিট করেছে হাইকোর্টে, তখন নির্বাচন স্থগিত হয়ে যায়। এখন আবার 5 জুন আসলে নির্বাচনটা আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আপনাকে জানা রাখি, কুমিল্লা যে নাঙ্গলকোট যে উপজেলা রয়েছে, এখানে আসলে 114টি কেন্দ্র রয়েছে, যেখানে আসলে 30টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ আমরা তালিকাটা পেয়েছি। এবং নির্বাচন কমিশন এই নাঙ্গলকোট উপজেলার যে নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেখানে আমরা দেখেছি তারা কঠোর নিরাপত্তার মাধ্যমে আসলে নির্বাচনটা অনুষ্ঠিত। 3টা কেন্দ্রে আসলে একটা করে ম্যাজিস্ট্রেট দেওয়ার কথা রয়েছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেই সাথে আনসার সদস্য থাকার কথা রয়েছে প্রায় 2000-এর উপরে বা 2300-র কাছাকাছি আনসার সদস্য, এবং পুলিশ ম্যাজিস্ট্রেট কথা রয়েছে 16টির উপর ম্যাজিস্ট্রেট থাকবে। আর একটা বিষয় জানা রাখি, কুমিল্লা যে নাঙ্গলকোট উপজেলা নির্বাচন আমরা দেখেছি, আসলে এখানে বড় ধরনের সংঘাত হওয়ার কথা রয়েছে, যদিও প্রশাসন বলছেন নির্বাচন সুষ্ঠু অবাধ করার লক্ষ্যে। আমি যদি একজন বাচ্চার কথা বলছি, মাতাল সুপু মিয়া, উনি আসলে কাপ্রিজ প্রতীকে আসলে নির্বাচন করছেন। আমি তার সাথে কথা বলছি, আসলে আপনার নির্বাচনের সংখ্যা আছে কিনা? আমার নির্বাচন সংখ্যা তো 100% আছে, যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে নাঙ্গলকোট মানুষ শর্ত দিয়েছে। এখন ওই পরিকল্পনা নিয়ে আমার প্রতিপক্ষ প্রার্থীরা সামনের দিকে এগোচ্ছে এবং বিভিন্ন কেন্দ্রে এখন থেকে মানুষকে হুমকি দিচ্ছে কেন্দ্রে না যাওয়ার জন্য। এবং যেখানে আওয়ামী লীগের বড় নেতা আছে, সেখানে আমার আতঙ্ক আছে। পাশাপাশি আমার প্রতিপক্ষ 2 জন ক্ষমতা দাবি করতেছে। এরা 2 জন যদি কেন্দ্র দখলে আতঙ্ক চিন্তা করে, তাইলে আমি যদিও জনগণের প্রার্থী, জনতা প্রার্থী, সেই সুবাদে তো আমি অনেকটাই আতঙ্কে আছি। কেন্দ্রতে আতঙ্ক সৃষ্টি করতে পারে, যেহেতু এরা নিশ্চিত জনগণ তাদেরকে ভোট দিবে না, এই জন্য ওনারা আতঙ্ক সৃষ্টি করতেছে। আমার বক্তব্য বলে স্পষ্ট, জনগণ কেন্দ্রে আসুক, জনগণ তাদের ব্যক্তিগত মতামতটি কেন্দ্রে আসি যেন দিতে পারে। কিন্তু আমার প্রতিপক্ষ 2 জন কেন্দ্রে জনগণ না আসার জন্য যা যা প্রয়োজন তা ব্যবস্থা করতেছে। এতে করে নাঙ্গলকোটে অনেক কিছু ঘটতে পারে। আমার জনগণ এই বিষয় নিয়ে আতঙ্কে আছে। আমি প্রশাসনের মাধ্যমে যে 5 তারিখ নির্বাচন শান্তিপূর্ণ চাই, এবং যেহেতু জাতীয় সংসদ নির্বাচনে আমার নাঙ্গলকোটে মানুষ হত্যা হয়েছে, এবং আমি চাই এই ধরনের কোনো কিছু যেন নাঙ্গলকোট দ্বিতীয়বার না ঘটে,
এই ইতিহাস দ্বিতীয় যেন নাঙ্গলকোট সৃষ্টি না হয়, তার জন্য আমি প্রশাসনের কাছে আমার আবেদন, আমার নিবেদন, নাঙ্গলকোটে শান্তিপূর্ণ নির্বাচন হোক। নাঙ্গলকোটের মানুষ শান্তিপূর্ণ ভোটের জন্য প্রস্তুত। 8 তারিখে ছিল, এক ষড়যন্ত্রের কারণে 8 তারিখ নির্বাচন বন্ধ হয়েছে। আবার যদি কোনো আতঙ্ক সৃষ্টির কারণে, কোনো ষড়যন্ত্রের কারণে মানুষ হত্যা হয়, মানুষ গুম খুন যেন না হয়, তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ আমি কামনা করি। সাধারণ ভোটার হিসেবে আপনার আসলে নাঙ্গলকোটে যে নির্বাচন হচ্ছে এটা মানে নির্বাচন সৃষ্টি হবে কিনা আমার সন্দেহ আছে। সন্দেহ তো আছে অবশ্যই। মাদার ভাই দলীয় কোনো ইয়ে নেই, এই কারণে সন্দেহ থাকতে পারে। আচ্ছা, যেটা বলছিলেন, আমরা যেটা জানি নাঙ্গলকোট যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন আমি দেখেছি কুমিল্লার। আসলে এটা একটা নির্বাচনের একটা অনেক গুরুত্বপূর্ণ নির্বাচন, নাঙ্গলকোট উপজেলা নির্বাচন, যেখানে আসলে আপনি জানেন যে 3 জন চেয়ারম্যান প্রার্থী এখন প্রতিনিধিত্ব করছেন। আসলে যে মাঝে সুপুর যিনি বলছিলেন কাপ্রিস নির্বাচন জাতীয় ইলেকশন একজন আসলে এখানে মার্ডার হয়েছিল, সেই কারণে নাঙ্গলকোট উপজেলা এখন প্রশ্নবিদ্ধ হওয়ার কথা রয়েছে। সবকিছু মিলে বলে যে নাঙ্গলকোট উপজেলা নির্বাচনটা যদি প্রশাসন যদি এখানে ঠিক মতো কাজ না করে, তাহলে এখানে যে কোনো বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তবে মিডিয়া যদি যারা আছে, আমরা যারা মিডিয়া সারাদিন কাজ করবো নাঙ্গলকোট উপজেলা নিয়ে, আমরা সারাদিন থাকবো যাতে কোনো ধরনের ঘটনা এখানে না ঘটতে পারে, এবং সর্বক্ষণ আসলে দেশ টিভি তার পাশে থাকবে। এ ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন, আপনাকে ধন্যবাদ। কুমিল্লা থেকে নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির। জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমরা আসলে এর আগের খবরগুলোতে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে সুরমা নদীর পানি কমছে। আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে সুনামগঞ্জে গতকাল থেকে আসলে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গতকাল থেকে গত 24 ঘন্টায় 2 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জে, এবং ভারতের চেরাপুঞ্জিতে 54 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাত যদি এইরকম আবহাওয়া থাকে, বৃষ্টিপাত না হয়, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয় এবং পাহাড়ি ঢল না নামে, তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যদি এই পাহাড়ি ঢল না নামে তাহলে এই নদীর পানি আসলে কমে যাবে। সুরমা নদীর সুনামগঞ্জের পানি কমলেও কিন্তু ছাতকে পানি বৃদ্ধি পাচ্ছে। ছাতকে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে আরো 4 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এখন বর্তমানে 50 সেন্টিমিটার উপর দিয়ে, বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে ছাতকের সুরমা নদীতে প্রবাহিত হচ্ছে, এবং ছাতকের যে নিম্নাঞ্চলের যে সড়কগুলো আছে সেই সড়কগুলো প্লাবিত হওয়ার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। তারা যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে, ছোটখাটো আংশিক একটি বন্যার আশঙ্কা তারা করছেন। তবে জেলা প্রশাসক বলছে যে তাদের যদি বন্যার পরিস্থিতি তৈরি হয় তাদের সব ধরনের প্রস্তুতি আছে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদি হাসান। দেশ জুড়ে আজ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। এ নিয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা। জামাল, ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত কি খবর রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আসলে লালমনিরহাটে ভিটামিন এ প্লাস ক্যাপসুল যে ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে, এটি কিন্তু আজকে সকাল 8টা থেকে শুরু হয়েছে, এবং এই ক্যাম্পেইন কিন্তু সফলতার জন্য যে সিভিল সার্জন অফিস থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ব্যাপক প্রচারণা চালিয়েছে, এবং আজকে সকাল 8টা থেকে এই ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়েছে এবং যা বিকাল 5টা পর্যন্ত চলবে, এবং এই জেলার 6টি স্থায়ী কেন্দ্র এবং 1120টি অস্থায়ী কেন্দ্রে এই ক্যাম্পেইন কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এবং প্রায় 2 লক্ষ শিশুদেরকে এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আসলে আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, এবং এই স্বাস্থ্য কমপ্লেক্সে আমার পাশেই রয়েছেন এই কেন্দ্রের সুপারভাইজার সুজা। আমি একটু তার সাথে কথা বলতে চাই। ভাই, একটু বলবেন আমাদেরকে যে কোন বয়সী বাচ্চাদেরকে কি ধরনের ঔষধ খাওয়ানো হচ্ছে এবং প্রচারণা কেমন করেছেন, সাড়া কেমন পাচ্ছেন? জি ধন্যবাদ। আপনি জানেন যে এটি একটি ন্যাশনাল প্রোগ্রাম, ন্যাশনাল জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এটা বছরে 2বার হয়। আমরা ব্যাপক প্রচারণার মাধ্যমে দিয়ে আমরা শেষ করেছি। আজকে এই প্রোগ্রামটা চলছে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই প্রোগ্রামটা চলবে।
আহ, এখানে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন যে উৎসব মুখর পরিবেশে একটি আমাদের এই ক্যাম্পেইনটি চলছে। 6 মাস থেকে 11 মাস পর্যন্ত হচ্ছে গিয়ে একটি করে নীল রঙের এবং 12 মাস থেকে 59 মাস বয়সের শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর অভিভাবকগণ অনেক সতর্কতার সহিত বা হচ্ছে গিয়ে একদম উৎসব মুখর পরিবেশে তারা আমাদের টোটাল উপজেলায় 192টা সেন্টার এবং হাসপাতালে একটি ফিক্স সেন্টার রয়েছে, তারা সেখানে নিয়ে যাচ্ছে এবং ব্যাপকভাবে আমাদের প্রোগ্রামটা চলছে এবং তারা সুন্দরভাবে নিয়ে আসতেছে এবং তাদেরকে খাওয়াচ্ছে। প্রচারণার পদ্ধতিটা কেমন ছিল যে আপনারা এই ব্যাপক সাড়া পেয়েছেন? আসলে প্রচারণা কি পদ্ধতি অনুসরণ করে দিয়েছেন যে সাধারণ মানুষ তাদের শিশুদেরকে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করছেন? কি ধরনের প্রচারণা করেছেন আপনারা? আচ্ছা, এটা গভর্নমেন্টের পক্ষ থেকে মোবাইলে মেসেজ দেওয়া হয়েছে, টিভিতে প্রচার করা হয়েছে এবং আমাদের উপজেলা পর্যায়ে আমরা গতকাল ছিল শুক্রবার, আমরা প্রত্যেকটা মসজিদে জুমার নামাজের সময় খতিবদের মাধ্যমে এটি প্রচার করেছি মুসল্লিদের মাঝখানে এবং তার সাথে আমাদের পুরো উপজেলায় একদম প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা মাইকিং এর মাধ্যমে এটা প্রচার করেছি যে আজকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং আপনাদের শিশুদেরকে 6 মাস থেকে 59 মাস বয়সী শিশুদেরকে ভিটামিন কেন্দ্রে নিয়ে আসুন এবং ভিটামিন এ প্লাস খাওয়ান, এটি প্রচার করেছি। ধন্যবাদ আপনাকে। আসলে এই উপজেলায়ও কিন্তু 1 শতাধিক কেন্দ্র রয়েছে এবং এই 1 শতাধিক কেন্দ্রে কিন্তু সুপারভাইজার, ওয়ার্ড সুপারভাইজার, ইউনিয়ন সুপারভাইজার সহ এই লালমনিরহাটের প্রায় 1120টি যে অস্থায়ী কেন্দ্র রয়েছে সেই অস্থায়ী কেন্দ্রগুলোতেও কিন্তু 2 জন করে সুপারভাইজার রয়েছে এবং স্বাস্থ্যকর্মী বলতে যে প্রায় 2804 জন স্বাস্থ্যকর্মী কিন্তু এই ক্যাপসুল খাওয়াচ্ছে। আসলে যেমনটি আমরা জানতে পারলাম যে 6 মাস থেকে 11 মাস বয়সী শিশুদেরকে সবুজ রঙের ভিটামিন ক্যাপসুল এবং 12 মাস থেকে 5 বছর বয়সী শিশুদেরকে লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। আসলে এই ভিটামিন ক্যাপসুল ক্যাম্পেইনে যে 2 লক্ষ শিশু এই ক্যাম্পেইনের আওতায় এসেছেন, এর মধ্যে কিন্তু প্রতিবন্ধী শিশুরাও রয়েছেন। আসলে আমরা অনেক শিশুর অভিভাবকদের সাথে কথা বলেছি। এই সচেতনতা কিন্তু গত যে করোনার সময়টা গিয়েছে সেই করোনার সময়ে কিন্তু এই পরিমাণ সচেতনতা ছিল না, যেটি অনেক করোনার পূর্বে ছিল। তবে বর্তমানে ব্যাপক প্রচারণা এবং যে সাধারণ মানুষ রয়েছে তাদের সচেতনতা বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আজকের এই উপস্থিতিটা বেড়েছে। আসলে সকাল থেকে কয়েকটি কেন্দ্রও আমরা পরিদর্শন করেছি। আমরা এই সার্বিক বিষয় যেটি দেখেছি যে ব্যাপক উৎসাহ নিয়েই কিন্তু তাদের বাচ্চাদেরকে অভিভাবকরা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন এবং ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াচ্ছেন। আসলে লালমনিরহাট থেকে এই ছিল ভিটামিন এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের সর্বশেষ খবর। ইশরাত। জামাল, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে বিস্তারিত বলছিলেন সহকর্মী জামাল বাদশা। বিশ্ব দুগ্ধ দিবসের আয়োজন নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। চলে যাচ্ছি শরীফুলের কাছে। শরীফুল, কেমন চলছে বিশ্ব দুগ্ধ দিবসের আয়োজন? বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি ধন্যবাদ ইশরাত। যেমনটি বলছিলেন, নড়াইলে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচি উপলক্ষে রয়েছে র্যালি, শ্রমিক এবং শিক্ষার্থীদের মাঝে যে প্যাকেটজাত দুগ্ধ বিতরণ, আলোচনা সভা এবং বিভিন্ন চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। কিছুক্ষণের মধ্যে হয়তো এগুলা শুরু হবে। ইতিমধ্যেই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কর্মসূচি মূলত পালিত হবে এবং বিভিন্ন যে অতিথিবৃন্দ রয়েছে এখানে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ইতিমধ্যেই কর্মসূচিতে যোগদান রয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন জনাব সিদ্দিকুর রহমান। আমরা আসলে একটু কথা বলবো আজকের যে বৈশ্বিক পুষ্টিতে দুগ্ধ অপরিহার্য এই প্রতিপাদ্যকে নিয়ে মূলত আজকে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হচ্ছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত একটু জানবো জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব সিদ্দিকুর রহমানের কাছ থেকে। জানতে চাইবো আসলে আজকের এই দিবসের যে উদ্দেশ্য কি, সে বিষয়টা একটু আমাদের জানাবেন। সারা বছর প্রতি বছর না, এবারও বাংলাদেশের সর্বত্র প্রতিটা জেলাতেই দুগ্ধ দিবস পালিত হচ্ছে। দুগ্ধ দিবস পালন করা হয় মূলত এটি কারণেই, দুধ ও দুগ্ধজাত পণ্যকে নিরাপদ পুষ্টির অন্যতম উৎস হিসাবে সকল মহলে জনপ্রিয় করা, এছাড়া দুধের উৎপাদন বৃদ্ধি করা, দুধ উৎপাদনে খামারিদের সহায়তা প্রদান এবং দুগ্ধ শিল্পকে সমৃদ্ধকরণেই দুগ্ধ দিবস উৎপাদনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এবং দুধ যে একটি জনপ্রিয় খাদ্য এবং দুধের মধ্যে যে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, এরা সকল মহলে জানানো এবং দুধ আমাদের যে অন্যতম খাদ্য উপাদান, সবাই যাতে দুধটা গ্রহণ করতে পারে, এই জন্যই মূলত এই দুগ্ধ দিবস পালন করা হয়।
জি, যেমনটি বলছিলেন আসলে দুগ্ধ দিবস বিভিন্ন দুধের যে উপকারিতা রয়েছে সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন যে দুগ্ধ দিবসের যে কার্যক্রম রয়েছে তে আসলে আরো বেশ কিছু কার্যক্রম রয়েছে সে বিষয়ে থেকে কিন্তু দুগ্ধ দিবসের যে কার্যক্রমগুলো রয়েছে এই আলোচনা সভা থেকে শুরু করে পুরস্কার বিতরণী এবং অন্যান্য যে কর্মসূচিগুলো অতিথিবৃন্দ ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তারা কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তো এই ছিল নড়াইল থেকে বিশ্ব দুগ্ধ দিবসের সর্বশেষ। ইশরাত। শরীফুল, আপনাকে ধন্যবাদ। নড়াইল থেকে বিশ্ব দুগ্ধ দিবসের আয়োজন নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল ইসলাম।